হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে মাদ্রাসা গ্রুপ ডি নিয়োগ মামলার শুনানি সংক্রান্ত বিস্তারিত আপডেট। শুনানির জন্য স্টেট ছিল, তো সেখান থেকে কি কি আপডেট উঠে এলো তা আমরা জেনে নেব। হাইকোর্টের নতুন নোটিশ জারি হয়েছে একটা, সেটা সম্পর্কে আমরা জানবো বিস্তারিত। মাদ্রাসা সার্ভিস কমিশনের যে গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত যে মামলা, সেই মামলার বিস্তারিত আপডেট আমরা দেখে নেব। তো চলুন সরাসরি কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব, তারপর আমরা বিস্তারিত আলোচনা করব। তো সবার প্রথমে মাদ্রাসা গ্রুপ ডি মামলার বর্তমান স্ট্যাটাসটা আমরা দেখে নেব। তো কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইট যদি যাই আমরা, তাহলে আমরা দেখতে পাবো মামলাটির ফাইল নাম্বার এখানে দেখতে পাচ্ছি 2205/2024। মামলার রেজিস্ট্রেশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি 21918/2024। মামলাটির ফার্স্ট হিয়ারিং হয়েছিল 3rd সেপ্টেম্বর 2024 এবং নেক্সট হিয়ারিং এর ডেট দেখুন 23শে সেপ্টেম্বর 2024 তারিখ, অর্থাৎ গতকালকে এই মামলাটি শুনানির জন্য লিস্টেড ছিল। এবং ডেইলি কজ লিস্ট সেটাও আমরা দেখব। মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তার সিঙ্গেল বেঞ্চে এই মামলাটি শুনানির জন্য লিস্টেড ছিল, যে মামলার পিটিশনার ছিল হাফিজুল হক ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই মামলার আমরা সরাসরি কজ লিস্ট দেখব, তারপর বিস্তারিত আলোচনা আসবো, তারপর একটি নোটিফিকেশন দেখাবো আপনাদের। তো আমরা চলে এসেছি ডেইলি যে কজ লিস্ট, কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইডে ডেইলি যে কজ লিস্ট আমরা দেখতে পাচ্ছি যে মন্ডে 23rd সেপ্টেম্বর 2024 যে মামলাটি কোর্ট নাম্বার 14তে, এই মামলাটি সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি সিঙ্গেল বেঞ্চে বসছেন। তো আমরা সরাসরি দেখে নেব যে মাদ্রাসার গ্রুপ ডির যে মামলা, সেই মামলাটি ঠিক কত নম্বর সিরিয়ালে লিস্টেড আছে। তো আমরা প্রায় ঠিক সেই পজিশনটাতে চলে এসেছি। তো আমরা দেখতে পাচ্ছি দেখুন হাফিজুল হক ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যার পিটিশনারদের লয়ার ছিলেন বিয়াঙ্কা ভট্টাচার্য। যে মামলার রেড পিটিশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি 9121/2024। এর সঙ্গে একটি ক্যানো অ্যাডমিশন রয়েছে। তো এই মামলাটি 24 নম্বর সিরিয়ালে লিস্টেড রয়েছে এবং শুনানির জন্য 24 নম্বরে ওঠার কথা। তো কি ঘটলো এদিন, তো আমরা দেখবো একটু উপরে যদি যাই, প্রথম দিকে যেটা আমরা দেখছিলাম সেই জায়গাটা ঠিক এলে আমরা দেখতে পাবো দেখুন এই যে অনারেবল জাস্টিস অমৃতা সিনহা লেখা রয়েছে, তার ঠিক নিচে নট সিটিং, অর্থাৎ মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি বসছেন না অন অ্যান্ড ফ্রম 23/9/2024 থেকে শুরু করে 5/10/2024 তারিখ পর্যন্ত তিনি কলকাতা হাইকোর্টে বসছেন না। অর্থাৎ 23শে সেপ্টেম্বর গতকাল থেকে শুরু করে 5ই অক্টোবর 2024 তারিখ পর্যন্ত এই দিনের মধ্যে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি কোর্ট নাম্বার 14তে তার বেঞ্চে একদমই বসছেন না। তার ফলে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত মামলাটি শুনানির জন্য লিস্টেড থাকলেও কোনো রকম ভাবে তিনি শুনানি করাচ্ছেন না। এমনকি এই দিনের যে সমস্ত মামলাগুলো লিস্টেড আছে কোনো মামলায় শুনানি তিনি করাচ্ছেন না। তো এই দিনের মধ্যে যে সমস্ত মামলাগুলো লিস্টেড ইতিমধ্যে আছে বা ছিল, সেই সমস্ত মামলাগুলো কোনো মামলা তার শুনানি হবে না। তো দেখে নেব আমরা কেন শুনানি হবে না, কি কারণে তিনি এই দিনগুলোতে উপস্থিত থাকবেন না। কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটা নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, সেই নোটিফিকেশনের ডিটেইলসটা আমরা দেখে নেব। তো সেই নোটিফিকেশন আমরা চলে এসেছি ইন দ্য হাইকোর্ট অ্যাট কলকাতা। তার নোটিফিকেশন আমরা দেখতে পাচ্ছি যে কোন বেঞ্চে কোন মাননীয় বিচারপতি বা কোন অনারেবল জাস্টিস তাদের শিডিউলের পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে। তো অনারেবল জাস্টিস অমৃতা সিনহা ম্যাম তার যে শিডিউল পরিবর্তন হয়েছে সেই শিডিউলটা আমরা একটু দেখে নেব। একটু নিচের দিকে এলেই কিন্তু আমরা দেখতে পাবো। তো আমরা দেখতে পাচ্ছি দেখুন ফ্রম 23rd সেপ্টেম্বর থেকে শুরু করে 5th অক্টোবর 2024 তারিখ পর্যন্ত যে শিডিউল চেঞ্জ হয়েছে সেই শিডিউল আমরা দেখে নেব। যেটা বলা হচ্ছে ইন এডিশন টু দ্য লিস্ট অ্যান্ড ডিটারমিনেশন অফ হিজ লর্ডশিপ shall take up the urgent matter from the list and determination of honorable justice অমৃতা সিনহা। তো যেটুকু বোঝা যাচ্ছে যে অনারেবল জাস্টিস জয় সেনগুপ্ত স্যারের সঙ্গে তিনি বসবেন একটা বেঞ্চে, সেখানে বেশ কিছু মামলা শুনানি তারা আর্জেন্সি ম্যাটারে করাবেন। তার ফলে মাননীয় বিচারপতি তার নিজের যে বেঞ্চ অর্থাৎ 14 নম্বর কোর্টরুমে তিনি কিন্তু এই দিনগুলোতে বসবেন না, অর্থাৎ 23শে সেপ্টেম্বর থেকে শুরু করে 5ই অক্টোবরের মধ্যে এই দিনগুলোতে তিনি তার বেঞ্চে কোনো রকমভাবে শুনানি করাবেন না। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে গ্রুপ ডি নিয়োগ ঠিক কোন দিকে এগোচ্ছে। দেখুন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি যে অর্ডার দিয়েছেন সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে এটুকু কিন্তু নিশ্চিতভাবে বলা যায় যে যেন তেন প্রকারে রিক্রুটমেন্ট প্রসেসটা চলুক বা সবাই নিয়োগ পাক, কিন্তু সেখানে কারা নিয়োগ পাক বা কোন ব্যক্তিরা নিয়োগ পাবে সেই বিষয়গুলো মাননীয় বিচারপতিরা আর বেশি কিছু ভিতরে ঢুকতে চাইলেন না। কেননা তিনি যদি সেটা চাইতেন যে মাদ্রাসা সার্ভিস কমিশন আর নতুনভাবে এই পরীক্ষা নিতে পারবে না, তাহলে তিনি কিন্তু সঙ্গে সঙ্গে স্টে অর্ডার দিতেন, কিন্তু তা তিনি দেননি। তিনি চাইছেন যে রিক্রুটমেন্ট প্রসেসটা অন্তত হোক। তো মাদ্রাসা সার্ভিস কমিশন ইতিমধ্যে তারা রিক্রুটমেন্ট প্রসেস শুরু করে দিয়েছে, ইন্টারভিউ প্রসেস ইতিমধ্যে চলছে। তারা নির্ধারিত সময়ের মধ্যে তারা কমপ্লিট করে ফেলবে এবং তারপর তারা ফাইনাল রেজাল্ট প্রকাশ করে দেবে, ফাইনাল মেরিট প্রকাশ করে দেবে এবং মেরিট প্রকাশ করার পর তাদের কাউন্সিলিং প্রসেস শুরু হয়ে যাবে এবং কাউন্সিলিং প্রসেস কমপ্লিট করার পর তারা অ্যাপয়েন্টমেন্ট কিন্তু কমপ্লিট করে ফেলবে। কিন্তু ইতিমধ্যে এই 24,000 জন ক্যান্ডিডেটের যে নতুন করে মামলা হলো, তাদের যে প্রেয়ার ছিল সেই প্রেয়ার আপাতত কিন্তু বিষবাহ জলে গেল।
তাদের প্রেয়ার ছিল যে ৭৩,০০০ জনের যে নতুনভাবে আবার নতুন করে পরীক্ষা নেওয়ার যে চিন্তাভাবনা মাদ্রাসা সার্ভিস কমিশন করে তারা নতুনভাবে পরীক্ষা নিল, সেটাকে অবৈধ ইল্লিগাল ঘোষণা করতে হবে। কিন্তু তাদের দাবি এই মুহূর্তে আর কোনো রকম ভাবে বাস্তবে পরিণত হবে না বলে মনে হয়। তার কারণ মাননীয় বিচারপতি এই বেশ কিছুদিন ধরে তিনি অন্য বেঞ্চে শুনানি করাবেন। তো এরপর কলকাতা হাইকোর্টে পুজোর ভ্যাকেশন চলে আসবে। তো পুজো ভ্যাকেশনের পর দীর্ঘ একটা টাইম পরে গিয়ে এই মামলাটি কিন্তু আবার কলকাতা হাইকোর্টে উঠবে। ততদিনে মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের প্রসেস কিন্তু অনেকটা এগিয়ে ফেলবে, ততদিনে হয়তো অ্যাপয়েন্টমেন্ট তারা পেয়ে যাবে। সুতরাং তখন যখন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবে, তারপর কিন্তু মাননীয় বিচারপতি আর এই মামলাটিকে, এই রিক্রুটমেন্ট প্রসেসটিতে আর বেশি কিছু কিন্তু মডিফিকেশন তিনি করতে পারবেন না, বা ইচ্ছে থাকলেও তিনি করবেন না। যদিও মাননীয় বিচারপতি তিনি অর্ডারের মধ্যে উল্লেখ করেছিলেন যে এই মামলার যে লাস্ট ফাইন্ডিং আসবে, অর্থাৎ সাবজেক্ট টু আউটকাম যা আসবে সেটাকে সবাইকে মেনে নিতে হবে। কিন্তু তা সত্ত্বেও তার সদিচ্ছা ছিল যে এই রিক্রুটমেন্ট প্রসেসটা যেন তত প্রকারে কমপ্লিট হোক। তার ফলে তিনি চান যে যেন তত প্রকারে রিক্রুটমেন্ট প্রসেসটা এগিয়ে চলুক। তো সেটাই হয়েছে। তার ফলে 24,000 জনের ক্যান্ডিডেটের এই যে নতুন করে মামলা করা, এই মামলা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ থাকবে বলে মনে হয় না। তো দেখা যাক কি কি আপডেট উঠে আসে, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।